আরআরএম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকে সংবাদ সম্প্রসারণে। শুভেচ্ছা। জি ধন্যবাদ। আজকে আমরা প্রথমে আলোচনা করতে চাই আইন উপদেষ্টা একটু আগে যে ব্রিফিংটা করেছেন সেটা নিয়ে। ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হবে ৮ই ফেব্রুয়ারি। এটা নিয়ে এই প্রতিবেদন প্রকাশের পরে মানে আইন উপদেষ্টা যেটা বলেছেন যে সংস্কার কমিশনের প্রধানরা মিলে সংস্কার কার্যক্রমে আশু করণীয় এর মধ্যে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী কি হবে সেই সম্পর্কে সুপারিশমালাও তারা পেশ করবেন। তো প্রথমে মাহবুব কামাল আপনার কাছে একটু শুনতে চাই। আর তো অধীর আগ্রহে সবাই মিলে অপেক্ষা করছে আসলে এই প্রতিবেদনগুলোর জন্য। দেখেন, আমি সবসময় একটা কথা বলে আসতেছি, সেটা হচ্ছে যে সংস্কারের চাইতে সব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট, পলিটিক্স অফ অ্যাকোমোডেশন। পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট যদি না থাকে, পলিটিক্স অফ অ্যাকোমোডেশন যদি না থাকে, আপনি শত সংস্কার করে কোনো লাভ হবে না। সোসাইটি আনরেস্ট থেকেই যাবে। আপনাকে পলিটিক্স অফ অ্যাকোমোডেশনটা করতে হবে, অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। তা আমি গুরুত্ব দিব ফেব্রুয়ারির মাঝামাঝি যেটা পলিটিক্যাল পার্টির সাথে যেটা বসার কথা আছে সেইটা যাতে ফ্রুটফুল হয়। তা না হলে কিন্তু এসব সংস্কারের কোনো লাভ হবে না, অ্যাবসলুটলি এগুলির কোনো লাভ হবে না। এখন দেখেন, দুইটা জিনিস করা দরকার। একটা হচ্ছে যে মানে যেটা করলে আপনার পলিটিক্যাল আনরেস্টটা থামবে আর কি। হ্যাঁ, এখন তো আনরেস্ট চলতেছে, ধরেন বিএনপি প্রস্তুতি নিচ্ছে আন্দোলনের, তারপরে নানা রকম আনরেস্ট চলতেছে। মানে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে ইলেকশনের একটা টেন্টেটিভ ডেট দিতে হবে, টেন্টেটিভ, একেবারে যে শার্প দিতে হবে তা না, টেন্টেটিভ। সেটা তো প্রধান উপদেষ্টা ইতিমধ্যে দিয়েই ফেলেছেন যে না ডিসেম্বরে, তা না হলে জুলাই। না, উনি তো এটা তো ভেগ হয়ে গেল একবারে, তা না হলে দরকার নেই। তো বলতে হবে যে হ্যাঁ আমি এই ডিসেম্বরে বা নভেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের মাঝামাঝি বা 2026 সালের জানুয়ারির মাঝামাঝি বা এরকম একটা বলতে হবে, কিঞ্চিত সুনির্দিষ্ট করে। হ্যাঁ, প্রায় সুনির্দিষ্ট, কিঞ্চিত না, প্রায় সুনির্দিষ্ট করে। এবং সেইটা বললে উনি যদি 2026-এর মাঝামাঝি বলেন, সেইটা বিএনপি হয়তো মানবে না। হ্যাঁ, তো সবটা মিলে আর কি একটা গ্রহণযোগ্য টেন্টেটিভ ডেট দিতে হবে, তাহলে একটু আনরেস্টটা কমবে এক। আর 2 নম্বর হচ্ছে এই পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, তা না হলে কিন্তু মানে কোনো কিছুতেই লাভ হবে না। দেখেন, আমরা যে এই যে সংস্কারের কথা বলতেছি না, মানে কি বলবো, এটা মানে সবাই বুঝেও না বুঝার ভান করে কিনা সেটাও আমি বুঝতেছি না। ধরেন একটা উদাহরণ দিই আপনাকে, সংবিধান করা হবে, তাই না, পুনর্লিখন করা হবে বা যাই হোক একটা কিছু হবে আর কি, সংস্কার হবে। হ্যাঁ, সংস্কার করবে। আমি একটা ধারা মানে প্রস্তাব করতেছি, একটা ধারা বসান্ত, যে ধারাটার বলে সামরিক অভ্যুত্থান হবে না, একটা ধারা বসান দেখি। আপনি যতই বলেন না কেন এই করলে হবে না, এই করলে হবে না, এই করলে সামরিক অভ্যুত্থান হবে না, খোদা না খাস্তা যদি কোনো মানে আর্মি জেনারেল বা কেউ যদি মনে করে যে হি উইল টেক ওভার, সে কি সংবিধানের দিকে তাকাবে? নিশ্চয়ই না। সংবিধান বলতে যে একটা মানে বস্তু আছে, এইটাই তার মাথায় থাকবে না, জাস্ট হি উইল টেক ওভার। পরে কি হবে সেটা পরের ব্যাপার। তাইলে কোনো ধারাই তো আপনার এই সামরিক অভ্যুত্থান ঠেকাইতে পারবে না, তাই না? যদি কেউ ইচ্ছা করে, খোদা না খাস্তা যদি কেউ ইচ্ছা করে মানে আর্মির মধ্যে, তাহলে এই সংবিধান কি পলিটিক্যাল মানে কখন মানে আপনার রাষ্ট্রবিরোধী বা সমাজবিরোধী বা অপশক্তি মাথাচাড়া দেয়, যখন সেখানে পলিটিক্যাল কেওয়াস থাকে, যখন আনরেস্ট থাকে, যখন একটা সংকট তৈরি হয়, ওখান থেকেই তো অপশক্তি দানা বাঁধে, তাই না? আমরা কি দেখছি, আমরা যখনই দেখছি মানে পাকিস্তান আমল থেকে দেখে আসতেছি, তখনই মানে সরকার সংকটে পড়ে বা আর্মি টেক ওভার হয় অথবা একটা কিছু হয়, যখন একটা সংকট তৈরি হয়, বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তাই না? আপনাকে তো ওইটা দূর করতে হবে আগে। আপনি সংস্কার করে কি করবেন? ধরেন কথার কথা, আমি কালকেও একটা টেলিভিশনে বলছি, ধরেন পার্লামেন্টের মেম্বার তো এখন 350 না, আর কয়টা মানে নতুন পদ্ধতিতে কি হয় জানি না, কয়টা হবে,
ধরেন 400 বা 500 সংসদ সদস্য আছে না, এখন প্রয়োজনীয় মানে নেক্সট পার্লামেন্টে ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, এটা হাইপোথেটিক্যাল, বিএনপি ক্ষমতায় এসে দেখলো, তারেক রহমান সাহেব দেখলো যে মানে এই জিনিসগুলি সে চায় না, তার মতো করে সেই করবে। তো ধরেন বিএনপির মানে নির্দিষ্ট সংখ্যক সংসদ সদস্য আছে, তারা যদি মানে সিদ্ধান্ত নেয় যে না এগুলি আর রাখা যায়, এটি র্যাটিফাই করবো না, আমরা করবো না, বা যেটা সংবিধান আছে এটা আমরা অ্যামেন্ডমেন্ট করবো, কে ঠেকাবে? হু উইল স্টপ দেম? তাই না? তাইলে কি দাঁড়াচ্ছে? তাইলে আপনাকে নির্বাচনের আগেই একটা পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট আসতে হবে, হ্যাঁ, যে হ্যাঁ আমরা এইভাবে আমাদের আগাইতে হবে, এইভাবে আগাইতে হবে। তা না করে যদি আপনি হ্যাঁ একটা সংস্কার করলেন, তারপরে নির্বাচন করলেন, এবং নির্বাচন কি হবে আমি তো আই এম ডাউটফুল, মানে এই আগামী নির্বাচনটা কি হবে আমার মনে হয় না যে একটা আমরা ফেয়ার ইলেকশন বা একটা কি বলে যে গ্রহণযোগ্য ইলেকশন পাবো, এটা আমার পার্সোনাল মানে এটা সিক্স সেন্স বলতেছে। হ্যাঁ, এবং সরকার তো খুব উভয় সংকটে, আমি একটু বলে নিই, উভয় সংকটে মানে চিফ অ্যাডভাইজার যেভাবে মানে ছাত্রদেরকে ইয়ে করতেছেন যে ছাত্ররাই দেশ চালাবে, মুক্ত, তার অ্যাটিটিউডটা এরকম আর কি। তাহলে ছাত্রদের দল গঠন করতেছে, তাদেরকে জিতে আনতে হবে। তাহলে তাদেরকে যদি জিতে আনতে হয় তাহলে তো ইলেকশন ম্যানিপুলেট করতে হবে, আর ইলেকশন ম্যানিপুলেট করলেই তো আপনার চিফ অ্যাডভাইজার হাসিনার সমকক্ষ হয়ে যাবেন, প্যারালাল হয়ে যাবেন। তখন তো ওই জিনিস দাঁড়াবে যে মানে যে কারণে 5ই অগস্ট হইলো, যে কারণে অভ্যুত্থানটা ঘটলো, এইসব তো কারণে, এই যে 3টা প্রহসনের নির্বাচন, মুক্ত গণতন্ত্র না, এইসব কারণেই তো হয়েছে। তো তখন তো মানে চিফ অ্যাডভাইজার উইল বি প্যারালাল টু শেখ হাসিনা, যে শেখ হাসিনা যা করছে এই সরকারও তাই করলো। তাহলে তো নির্বাচন ম্যানিপুলেট করা যাবে না। আর নির্বাচন যদি ম্যানিপুলেট করা না যায় তাহলে তো বিএনপির ফেয়ার চান্স জেতার, ফেয়ার চান্স। এবং এটা না বোঝার কোনো কারণ নাই, হ্যাঁ, না বোঝার কোনোই কারণ নাই। তাহলে বিএনপি যদি জেতে ফেয়ার ইলেকশনে, এবং তারেক রহমান সাহেব যদি মনে করে যে তার 31 দফার সাথে এটা কন্ট্রাস্ট করতেছে, হ্যাঁ, বা এই জিনিসগুলো আমি রাখবো না, তাইলে এই যে শ্রম দিচ্ছি, এই যে মেধা দিচ্ছি, এই এত কিছু করতেছি, এগুলির কি মানে থাকবে? তাইলে আবার যেটা মানে প্রথম এবং শেষ কথা যেটা, সেটা হচ্ছে লেট আস কাম টু এ কনসেনসাস, পলিটিক্যাল কনসেনসাস, একটা অ্যাকোমোডেটিভ পলিটিক্স তৈরি করি আমরা, হ্যাঁ, যে হ্যাঁ সবার একটা ইনক্লুসিভ, এবং এই যে এখন মানে যে রাইভালরি চলতেছে, হ্যাঁ, 2 দিন পরে দেখেন আপনি কি দাঁড়াবে আপনি ভাবতেও পারবেন না হয়তো। হ্যাঁ, এই বিএনপির সঙ্গে, হ্যাঁ, স্বৈরাচার তো নাই, স্বৈরাচার বাদ দেন, বিএনপির সঙ্গে যে ছাত্রদের বা একটা দল আসছে আজকে, হ্যাঁ, সাংঘাতিক অবস্থা দাঁড়া যাবে। এবং এইটা তো আমি তো একটা খুব মানে আমি টেলিভিশনে বলছিও যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ছবি দেখতে পারতেছি, হ্যাঁ। এবং এই যে এখন তো শুরু হয়েছে, রিজভী সাহেব তো বলতেইছে যে ধোঁয়াশা তৈরি করবেন না, এই সেই নির্বাচন নিয়ে কথা বলবো আমরা। জি, আমি একটু এম আব্দুল্লাহ আপনার কাছে এই ব্যাপারে শুনতে চাই। এই যে সংস্কার কমিশনের যে পূর্ণাঙ্গ প্রতিবেদন 8 ফেব্রুয়ারি হবে প্রতিবেদন প্রকাশ, সেটা নিয়ে যে মানে মাহবুব কামাল যেটা বলছিলেন যে পরে যে সরকার আসবে সেই সরকারের পছন্দ মতো না হলে যদি চেঞ্জ হয়ে যায় জিনিসটা, সেই ক্ষেত্রে এখনকার এই সংস্কারের কোনো আসলে মানে দাঁড়ায় কিনা, যে এত কর্মযজ্ঞ হচ্ছে সেটার কোনো মানে দাঁড়ায় কিনা? তাহলে কি করবে এখন? আগামী মাসে নির্বাচন ডিক্লেয়ার করে দেখ নাকি, কি করা উচিত? তাহলে বিষয়টা হচ্ছে আজকের কিন্তু এটা খুব আমি মনে করি আসিফ নজরুল যে ব্রিফ করেছেন এটা একটা বড় অগ্রগতি, আমি অগ্রগতি হিসেবে দেখছি। কারণ যেই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে যে চাওয়াটা, সেটা হচ্ছে যে সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে, বিলম্ব করছে, এটাই তো অভিযোগ। তো সেই জায়গাটাতে আমরা সবাই চাচ্ছিলাম যে সংস্কারে গতি আসুক, কারণ সংস্কারবিহীন যেন তেন কোনো নির্বাচনের জন্য এত মানুষ রক্ত দেয় না, এত জীবন দেয় নাই, অকাতরে যে জীবন, সেটা হচ্ছে যে যেন তেন একটা নির্বাচনের জন্য যায় নাই। যে যেন তেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলো, তারপরে আবার সেই একই পুনরাবৃত্তি ঘটলো, আবার সে ক্ষমতায় টিকে থাকার জন্য যেন তেন নির্বাচন হতে থাকলো। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দখলদারিত্ব, যে সরকারি দল যাকে চাইলেও সেই পাস, এটা সোজা হিসাব। এইরকম একটা সামনের বাংলাদেশের জন্য তো এত বড় ঘটনা ঘটে নাই গত বছর আগস্টে।
এখন আজকে যে ঘোষণাটি করেছেন তিনি এখানে 4টা বিষয় অত্যন্ত সুনির্দিষ্টভাবে আমরা পেয়েছি। নাম্বার 1 হচ্ছে 8 তারিখে যে পূর্ণাঙ্গ রিপোর্টটা প্রকাশ করা হবে, বলেছেন যে 8 তারিখে পূর্ণাঙ্গ রিপোর্টটা, এই সংস্কারের পূর্ণাঙ্গ রিপোর্টটা প্রকাশ করা হবে, যেগুলো এর মধ্যে জমা হয়েছে বা এর মধ্যে হবে, এর পূর্ণাঙ্গটা জমা করা হবে। একই সঙ্গে সেদিন এই সংস্কার কমিশন, 6টি সংস্কার কমিশন, তারা তাদের এই টাইম ফ্রেমটা দিবে যে তারা যে প্রস্তাবগুলো করেছে এটা বাস্তবায়নটা তারা কিভাবে চায়, একটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এটার একটা ব্রেকআপ তারা দিবে, যে বিভাজনটা দিবে, যে আমরা এই সংস্কারগুলো এতদিনের মধ্যে আমরা মনে করছি সম্ভব, এগুলো মধ্যমেয়াদের সম্ভব, এগুলো দীর্ঘমেয়াদের সম্ভব। এটা মনে বলা যায় বাস্তবায়নের একটা রূপরেখা এর মধ্যে হয়তো পাওয়া যেতে পারে, যে আমরা কোনগুলা স্বল্পমেয়াদে বলতে আমরা এখন ধরে নিচ্ছি নির্বাচনের আগে সেটি আমরা স্বল্পমেয়াদে ধরে নিতে পারি, বা এই মুহূর্তে হবে, বা নির্বাচনের একদম প্রাককালে হবে, এগুলো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদীর মধ্যে ধরে নিতে পারি। তৃতীয় যে ঘোষণাটি দেওয়া হয়েছে যে এই মানে প্রস্তাবনাগুলো পূর্ণাঙ্গভাবে পাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো রাজনৈতিক দলগুলোর কাছে সরকার স্টেক হোল্ডারদের কাছে এটা দিবে। নাম্বার 3। আর 4 নম্বরে যে কথাটি উনি বলেছেন যে একই সঙ্গে এই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের তারিখটাও নির্ধারণ করা হবে এগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে, এবং সেটা বলেছেন যে মধ্য ফেব্রুয়ারি হতে পারে। তো এই 4টা ঘোষণার মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকে আমি মনে করি এটা একটা বড় বাংলাদেশের বর্তমান বাস্তবতায় একটা বড় অগ্রগতি, যে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এটা একটা বড় অগ্রগতির জায়গা। মাহবুব কামাল ভাই যে কথাগুলো বলেছেন যে হতাশার অনেকগুলো দিক আছে, হ্যাঁ, এই সরকার তো একটা অন্যরকম একটা সরকার, এটা কোনো রাজনৈতিক সরকার নয়, এটা সেভাবে সরাসরি ভোটের মাধ্যমে কোনো নির্বাচিত সরকার নয়। এখানে এই সরকারে যারা আছেন তাদের তেমন কোনো সরকার পরিচালনায় অভিজ্ঞতা নাই। এসব তো আমরা মেনেই এটা আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি, যখন দায়িত্ব নেই তখনই আমরা জেনে শুনেই আমরা তাদেরকে স্বাগত জানিয়ে তাদেরকে কাজ করার সুযোগ দিয়েছি। এবং সেখানে আমাদের জুলাই অভ্যুত্থান, আগস্টের 5 তারিখে যে অবিস্মরণীয়, অভাবনীয় যে অভ্যুত্থানটি হলো, তার জনগণের আকাঙ্ক্ষার জায়গাটা কি? আকাঙ্ক্ষার জায়গাটা হলো যে একটি সরকার ক্ষমতায় গেলেই যে সমস্ত নির্বাচনটাকে ম্যানিপুলেট করে নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী করার যে বন্দোবস্ত হিসেবে, একদম পৈতৃক বন্দোবস্ত হিসেবে, জমি যেরকম বন্দোবস্ত নেওয়া হয় 100 বছরের, অনেকটা সেরকম একটা মানসিকতা তৈরি হয়ে যায় যে কোনোভাবে কেন এটা হয়, কারণ তারা ক্ষমতায় গিয়ে এত লুটপাট, এত অপকর্ম, এত নির্যাতন, এত নিপীড়ন চালান, ক্ষমতা থেকে যাইতে ভয় পায়। এটাই তো অন্যতম একটা কারণ, যে ক্ষমতা যে ছাড়তে চায় না, এটা কিন্তু একটা অন্যতম কারণ। কেন ছাড়তে চায় না? কারণ মনে করে যে ক্ষমতা থেকে নামলেই আমার উপর দিয়ে স্টিম রোলার চলবে। কেন চলবে? যে আমি ক্ষমতায় থেকে স্টিম রোলার চালিয়েছি, এই কারণেই আমার উপর সেটা প্রতিশোধ আসবে। এই কারণেই কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়ে আসছে। তো যদি একটি সরকারকে সত্যিকারের একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা যায়, এই সরকারের জবাবদিহিতার জায়গাটা যদি একদম তাৎক্ষণিকভাবে রাখা যায়, তাহলে ধরেন আপনি একটা পদক্ষেপ নেয়ার সময়ই সরকার যাতে ভাবতে হয় যে আমার এটার ইম্প্যাক্ট কী হবে, এটার জন্য আমি যখন ক্ষমতায় থাকবো না তখন আমাকে কী মূল্য দিতে হবে, এই জায়গাগুলো তখন আপনি যখন পদক্ষেপ নেওয়ার সময় নিশ্চিত হয়ে যাবে, তখন কিন্তু আর ক্ষমতা ছাড়তে ভয় করবে না। আমরা ক্ষমতা ছাড়তে ভয় করবে না। আমি একটু শেষ করি, আপনি নিশ্চয়ই বলবেন। তো এই জায়গাটা আমাদেরকে, এই জবাবদিহিতার জায়গাটা তৈরি করার জন্যই কিন্তু এই যে আগস্ট বিপ্লব, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু এটাই। তো এইটা যদি আমরা নিশ্চিত না করতে পারি, সংস্কারের প্রশ্নটা আসছে তো এই জায়গা থেকে, এবং সেটা যদি স্বল্পমেয়াদী যে এই প্রস্তাবনা আসবে বলে আমরা আশা করছি, সেখানে যদি একটা স্বচ্ছ, একেবারে জনপ্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গড়ে তোলার মতো একটা নির্বাচনী ফর্মুলা যদি আসে, এবং সেটা গ্রহণযোগ্য হইতে হবে, যেহেতু এই ফর্মুলাগুলো কিন্তু আবার রাজনৈতিক দলগুলোর কাছে যাবে, তাদেরকে ঐকমত্যের জায়গায় আনতে হবে। যদিও বাংলাদেশের বাস্তবতায় এই বিভিন্ন মতের রাজনৈতিক দলকে এক জায়গায় আনা, এটা চিড়িয়াখানার অনেক পশুকে হয়তো পরস্পর বিরোধী এক জায়গায় আনা যাবে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় মানে এইসব জায়গাগুলো খুবই কঠিন জায়গা। তারপরেও আমি মনে করি যেহেতু এই মানে জুলাই বিপ্লবের এই শিক্ষা যদি রাজনৈতিক দলগুলো গ্রহণ করে, যে সে ধরনের হটকারী কোনো মনোভাব যদি পোষণ না করে, আমি মনে করি বেশিরভাগ ক্ষেত্রেই এক জায়গায় আসা সম্ভব। কারণ প্রধান যে ক্ষমতা প্রত্যাশী দল বিএনপির পক্ষ থেকে যে 31 দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, এগুলো সবগুলোই অত্যন্ত পজিটিভ।
আপনাদের নির্বাচনের জন্য বলেন, সুশাসনের জন্য বলেন, বিচার ব্যবস্থার জন্য বলেন, এটা অনেক পজিটিভ প্রস্তাব এখানে আছে। এবং যে প্রস্তাবগুলো ইতিমধ্যে আমরা সংস্কার কমিশনগুলোর যে জায়গা থেকে যেগুলো আমরা জানতে পেরেছি, সেগুলোর সাথে অনেকগুলোই সাযুজ্য আছে কিন্তু বিএনপির এই প্রস্তাবগুলো। এই জন্য আমি মনে করি যে অনেক জায়গায় আসা যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে। এটার জন্য সংবিধান যদি সংশোধন করা হয়, মূল জায়গাটা কিন্তু মূল বিরোধের জায়গাটা এটা, যে সংবিধান যদি সংশোধন করতে হয় তাহলে সেটা কোন প্রক্রিয়ায় করা হবে। এখন তো পার্লামেন্ট নাই, এই জায়গাটাতে মূল সংকটটা আমি মনে করি দেখা দিবে যদি ঐকমত্যের জায়গায় পৌঁছে। যেটা ছাত্রনেতারা যেটা বলছেন, ছাত্রনেতারা বলছেন যে একটা মানে সংস্কারের জন্যই একটা নির্বাচনের, সেটা গণপরিষদ একটা গঠনের জন্য, হ্যাঁ পুরোপুরি সংস্কার করে তারা নির্বাচন চাচ্ছেন। আমরা আলোচনা করব গণপরিষদ নির্বাচনের কথা হয়ে গেছে আমার। জি, আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। এবার আলোচনা করতে চাই বিএনপি সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বলেছে, প্রতিদিনই বলছে, আসলে শুধু বিএনপি না জামাতও বলছে। তো আজকে বিএনপির কথাগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। এখানে বিএনপি আজকে বলেছে যে গণতন্ত্র যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন চায় বিএনপি। এই শঙ্কাটা কেন, এটা একটু শুনি মাহবুব কামাল আপনার কাছ থেকে। তার আগে একটু আব্দুল্লাহের কথার প্রেক্ষিতে আমি 1 মিনিট একটু বলে নিই। তাহলে আব্দুল্লাহ ভাই একটা কাজ করি আমরা, মানে উপায় নাই, কিন্তু কাজটা হলো যে তাহলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে সমস্ত সংস্কারগুলো করা হচ্ছে এগুলি র্যাটিফাই করতে বাধ্য হবে নেক্সট পার্লামেন্ট। 1, 2 নম্বর হচ্ছে সংবিধানে অ্যামেন্ডমেন্টের কোনো প্রভিশনই রাখা যাবে না। দেখেন আপনি হাসতেছেন, আপনি বুঝতে পারছেন আমার স্পিরিটটা। দেখেন 72 যে কনস্টিটিউশন, 72 কনস্টিটিউশন মাল্টিপার্টি সিস্টেম না, কি লাভ হইলো? 4th অ্যামেন্ডমেন্ট যে করলো, এটা তো অ্যামেন্ডমেন্ট করে হলো না। তা আপনি কনস্টিটিউশনে একটা দিবেন, আমি অ্যামেন্ডমেন্ট করে দিব, আপনি কীভাবে বাধা দিবেন? তাহলে বলেন যে অ্যামেন্ডমেন্টের এইটা দুষ্পরিবর্তনীয় সংবিধান, এইটা অ্যামেন্ডমেন্ট করা যাবে না, এইটা বলেন, তাইলে যদি রক্ষা হয়। 1, 2 নম্বর কথা, এইটাকে আপনাকে করতে হবে যে যা যা সংস্কার প্রস্তাব এগুলির নেক্সট পার্লামেন্ট রাটিফাই করতে হবে। এইটা একেবারে নাকে খত দিয়ে না, নাকে খত দিয়ে মুসলেখা দিতে হবে। আচ্ছা দেখেন, আমি একটা প্রশ্ন করতে পারি, এই যে অপশন অ্যামেন্ডমেন্টের কোনো অপশন রাখা যাবে না, মানে হাইপোথেটিক্যালি? না না, আমি এইটা ফান করতেছি। অ্যামেন্ডমেন্টের প্রশ্ন রাখা যাবে না কেন? আমেরিকান কনস্টিটিউশন 26 বার না 27 বার অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। যারা খুবই ভদ্র, যেমন ব্রিটেনে এগুলো দরকার, লিখিত। আচ্ছা, যেটা আপনি বলতেছিলেন যে এই যে দল ক্ষমতা ছাড়তে চায় না, নির্যাতন, এইটা কি আপনি আইন দিয়ে পারবেন নাকি এটা পলিটিক্যাল কালচার লাগবে? আপনি আইন দিয়ে কেন বাঁধতে চাচ্ছেন বাংলাদেশে? এটা তো মানে আমার মাথায় ধরে না। হাজার হাজার আইন আছে বাংলাদেশে, হ্যাঁ, কয়টা আইন প্রতিপালিত হয়, কয়টা কি আমরা দেখি নাই? আইন দিয়ে আপনি বাঁধতে পারবেন না, আপনাকে বাঁধতে হবে পলিটিক্যাল কালচার দিয়ে। সেইটা কোথায়? সেটা কি আপনি মিলিয়েই করতে হবে, আইনও থাকতে হবে, পলিটিক্যাল কালচার। না না, পলিটিক্যাল কালচার যদি না থাকে, দুটো মিলিয়েই করতে হবে। না না, বলছি আমি পলিটিক্যাল কালচার না থাকলে আইনের 1 পয়সা মূল্য নাই। আমরা তো দেখছি গত রেজিমগুলি তো আমরা দেখছি, শুধু আওয়ামী লীগ দেখছি তা না, 53 বছরই দেখতেছি। আচ্ছা যাই হোক, এখন কথাটা হচ্ছে যে কথাটা আমি বারবার বলতেছি যে সেটা হলো যে সংস্কার ওগুলি বাদ দিয়ে জাস্ট নির্বাচনটা কীভাবে ফেয়ার হয়, একটা রিপ্রেজেন্টেশন গভর্নমেন্ট আসে, এই জন্য নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলি করেন। ওই সমস্ত মেধা দিয়ে কোনো লাভ হবে না, মেধা শ্রম যে দিচ্ছেন এগুলি অ্যাবসলিউটলি মিনিংলেস, এগুলির কোনো মানে নাই। যাই হোক, আপনি নির্বাচনের কথা দেখেন, এই যে বিএনপি বলতেছে না যে যত দ্রুত সম্ভব নির্বাচন। এখন আমরা সবাই মুখস্থ কথা বলতেছি, সবাই মুখস্থ কথা, এবং যে কথা বলতেছে তার চেহারা দেখলেই বা তার নাম শুনলেই বুঝে যাব উনি এখন কি বলবেন। ওনাকে বলতে হবে না, আমরা বুঝে যাই। যেমন ধরে বিএনপি নেতা যদি দাঁড়ায়, সে কি বলবে? সংস্কার মানে সংস্কার এত বেশি করা যাবে না, হ্যাঁ ইত্যাদি, যতটুকু দরকার, তারপর নির্বাচন দিতে হবে তাড়াতাড়ি, তারপরে হচ্ছে যে কি আওয়ামী দোসররা ষড়যন্ত্র করতেছে, এই হলো বিএনপির বক্তব্য। তারপরে যদি আপনি চিফ অ্যাডভাইজারের মুখ খুলে তখন বুঝবো যে হ্যাঁ ছাত্ররা ছাড়া কি হবে না, তারা একটা নতুন উদ্যমে দেশ চালাতে চাচ্ছে, আমরা বুঝে যাই উনি কি বলবেন। আচ্ছা, তারপরে যদি মানে সমন্বয়করা বলে, মুখ খুলে কেউ সমন্বয়ক, আমরা বুঝে যাই উনি কি বলবেন। 5ই আগস্ট ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রয়োজনে আরেকবার রক্ত দিব, এইটা মুখস্থ কথা।
আচ্ছা, তারপর জামাতের যদি মুখ খুলে তখন কি বলবে যে একটা দল দখলবাজি করতেছে, এই করতেছে, সেই করতেছে, খুন হত্যা এগুলি বিচার হবে। উনি বলার আগেই কিন্তু আমরা বুঝে যাই। আর সাধারণ মানুষের কাছে যান, তারা কি বলতেছে? তারা বলতেছে যে হাসিনারে খেদায় কি লাভ হবে, কি লাভ হলো? আমার মনে হয় প্রধানত বলতেছে জিনিসপত্রের দাম কমানো। হ্যাঁ, না, বলে যে হাসিনারে খেদায় কি লাভ হইলো। এই হচ্ছে মুখস্থ কথা সবার। আমি সবগুলি স্টেক হোল্ডারকে বললাম, কিন্তু এগুলো হচ্ছে মুখস্থ কথা। এইখান থেকে বের হয়ে, এই সমস্ত মুখস্থ কথা থেকে বের হয়ে আপনার একটা নতুন কথা তৈরি করেন, যে কথাটা আসলে কার্যকর, যে কথাটা দিয়ে আসলে সামনের দিন আমরা আগাইতে পারবো। হ্যাঁ, এই মুখস্থ কথা বাদ দেন, এগুলি আমরা শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছি 6 মাসে। ঠিক আছে, এখন নির্বাচনটা আমি যেটা বললাম যে একটা টেন্টেটিভ ডেট দেওয়া হোক। দেখেন, আমি কোনো প্রোগ্রামে কখনোই মিস করি না। আই এম নেভার লেট ইন এনি প্রোগ্রাম। কী কারণে জানেন? কী কারণে? আমি কতগুলো হিসাব করে বের হই যে দিনটা কি, এটা শনিবার, শুক্রবার না শনিবার, সময়টা কখন, জ্যাম কোথায়, প্রবেবল জ্যাম কোন জায়গায়, এগুলি হিসাব টিসাব করে আমি কোথায় কি দাবি দেওয়া আছে এটা, হ্যাঁ কোথায় কি দাবি দেওয়া কোথায় মানে ব্লকেট কোথায় কোথায় আছে না আছে, এগুলি হিসাব করে আমি বের হই। এবং আই এম অলওয়েজ 5 minutes আর্লিয়ার মানে দেন দি ফিক্সড টাইম। হ্যাঁ, কখনই আই এম নেভার লেট। হ্যাঁ, তো এই যে আমি হিসাব করে বের হচ্ছি, তা আপনাকে তো হিসাব করতে হবে যে এই জিনিসগুলি করতে কতদিন লাগতে পারে, এই জিনিসগুলি করতে কতদিন লাগতে পারে, বাধা আসলেও এটা কিভাবে ওভারকাম করা যায়, করে করে একটা ডেট আমরা দিয়ে দিই। পাবলিক তো ডেট চাচ্ছে, বিএনপি ডেট চাচ্ছে, আপনি ডেট দেন না কেন? এই যে মানে কি বলে যে একটা মিস্ট্রি রাখছেন আপনি, মানুষ তো সন্দেহ করতেছে। তা আপনি একটা টেন্টেটিভ, আপনাকে এক্সাক্ট দিতে দরকার নাই যে আপনি বলবেন যে কি বলে যে 20শে ডিসেম্বর হবে, এটা দরকার নেই। আপনি বলেন যে ডিসেম্বরেই হবে। হ্যাঁ, তারপরে অথবা বলেন যে 26 জানুয়ারিতে হবে। একটা কিছু বলতে হবে তো আপনাকে। আপনি বলতেছেন যদি সংস্কার না হয় তাইলে এইটা, যদি, কিন্তু তো এখন মানে এগুলি দিয়ে মানুষ স্যাটিসফাইড না। তো আমি মানুষ বলতেছি না, আমি বিএনপিও স্যাটিসফাইড না, এবং বিএনপি একটা বড় স্টেক হোল্ডার, আপনাকে তো এটা মানতে হবে। আপনি একদম পরিষ্কার। জি, ধন্যবাদ। এম আব্দুল্লাহ, একটু আপনার কাছে শুনবো। আজকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন একটা কথা বলেছেন যে সব ধরনের সংস্কার হতে হবে নির্বাচিত সরকারের হাত ধরে। এইটা নিয়ে যদি আপনি বলেন, মানে নির্বাচন হবে, তারপরে যে সরকার আসবে সেই সরকার সব ধরনের সংস্কার করবে। নির্বাচনটা কেমন নির্বাচন হবে, কোন ধরনের নির্বাচন হবে? আপনি ধরুন, আমি মানে ডক্টর মোশাররফ স্যার আমার খুবই শ্রদ্ধাভাজন, ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। অনেকদিন পরে তিনি রাজনীতির মাঠে কথা বলছেন, অসুস্থ ছিলেন, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, সব ধরনের যদি নির্বাচনের পরে হয় তাহলে সেই নির্বাচনটা কেমন নির্বাচন চাচ্ছেন তাও তো স্পষ্ট করা দরকার। প্রথম কথা হচ্ছে আপনি যদি সবাই ভোট দেওয়ার পরিবেশটা সবাই ভোট দেওয়ার কথা তো শেখ হাসিনাও বলেছেন। শেখ হাসিনা আপনি এখনো আজকে আমি শুনেছি শেখ হাসিনার গত নির্বাচনের আগে শেখ হাসিনার একটি বক্তব্য আজকেও ভার্চুয়াল জগতে বাড়ছে। আপনি সিলেটে গিয়ে তিনি বলেছেন যে জনগণের ভোটাধিকারে যারা বাধা দিবে তাদের এই হবে সে হবে, ভোটাধিকার নিশ্চিত করতে হবে, জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে, কেউ যদি এটা বাধাগ্রস্ত করে তাহলে তার জন্য কিয়ামত হয়ে যাবে। সেই কথাটা তো শেখ হাসিনার ভাষাও এটা ছিল। বিষয়টা হচ্ছে যে আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্যই তো আমাদের কিছু সংস্কার অপরিহার্য। যদি আপনি নির্বাচন ব্যবস্থাটাকে যে জায়গায় নিয়ে গেছে, নির্বাচনের আইনগুলোকে গত 15 বছরে যেভাবে সাজিয়েছে, যে আপনি দেখেন, আপনি যদি গত নির্বাচন, তার আগের নির্বাচনটা আপনি লক্ষ্য করেন, কিছু কিছু ছোটোখাটো চেষ্টা হয়েছিল যে নির্বাচনে কিছু জায়গায় নির্বাচন অনিয়ম হয়েছে, সেই নির্বাচনটা বন্ধ করে দেওয়ার, কিন্তু সরকারের ধমকে সেখানে কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া লেগেছে, পারে নাই। নির্বাচন কমিশনে একটু, যদিও এক বসম্মত নির্বাচন কমিশন ছিল, তারাও কিন্তু মিনিমাম গ্রহণযোগ্যতার জন্য 2-1টা চেষ্টা চালিয়েছে, আমরা দেখেছি। এই একতরফা নির্বাচনেও সেখানে আপনি দেখেছেন গতবার দামি প্রার্থী ছিল, কিছু দলীয় প্রার্থী ছিল, কিছু দলেরই আবার মানে বিদ্রোহী প্রার্থী ছিল। এদের মধ্যে হয়ে আমরা সেখানে যেসব ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো সামাল দিতে গিয়ে নির্বাচন কমিশন কোনো সক্ষমতা দেখাইতে পারে না, মিনিমাম সক্ষমতা দেখাতে। এই সেই জায়গাগুলোতে আইনগুলোর যদি মিনিমাম আপনি সংস্কার না করেন, আপনি যদি এর আগের নির্বাচনে যখন 2018 সালে বিএনপি নির্বাচনে গেল, সেখানে কি হয়েছে? উচ্চ আদালতে গেছে, খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল। এরপরে এইভাবে নির্বাচনের প্রাককালে
56 থেকে 57 জন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দিল আদালতে যাওয়ার পর। কিভাবে হয়েছে? আদালতটা হলো সেখানে আদালতকে এত বসংবাদ, এত দাসত্বের জায়গায় চলে গেছিল যে সেখানে নিয়ে গেলেই সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যেটা নিয়ে যাবে এগুলো ছক আউট করে বলে দেওয়া হয়েছে যে এদেরগুলা বাতিল করে দাও। তো এই জায়গাগুলো যদি এখন যদি আপনি যদি আদালত, আগের পরিবেশ, আগের কোনো কিছু সংস্কার না করে আপনি যদি করেন, তাহলে তো সেখানে যে আশঙ্কাগুলো করছেন যে যারা ক্ষমতায় থাকবে তারা চাইলে ম্যানিপুলেট করতে পারবে, এবং সেই আশঙ্কা তো তাহলে থেকেই যাচ্ছে। আচ্ছা, আপনার বক্তব্য হচ্ছে কিছুটা হলো নির্বাচনটা সুষ্ঠু করার জন্য আমাদেরকে একটা সংস্কার, যদি বলি যে সব সংস্কার পরে হবে, এটা তো আমার মনে হয় যে এটা জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ কথা না। আপনি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনপ্রতিনিধিত্বশীল পার্লামেন্টের জন্য আপনাকে, তা না হলে তো সংকটটা থেকেই যাবে। সেই নির্বাচনে, আগামী নির্বাচনে আর একটা, আপনি যদি ধরে নেন যে আগামী 3 মাস পরে নির্বাচন দেওয়ার, যদি আপনি বলেন যে যেমনটি আগস্টে নির্বাচনের কথা বলেছে, বা 4 মাস পরে যদি নির্বাচন দিতে বলেন, আপনি কোন প্রশাসন দিয়ে সেই নির্বাচন করবেন? প্রশাসনের অবস্থা কি এখন? গত 15 বছরে প্রশাসনকে দলীয়করণে এমন জায়গায় নিয়ে গেছে, এই প্রশাসনের জায়গাগুলো আপনি যদি পুলিশ এবং যে বাহিনীগুলো এই ভোট কেন্দ্র পাহারা দিবে, তাদের অবস্থাটা কি? আমরা বিরতি নিয়েছি, বিরতির পরে শুনবো বাকিটা। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমার সাথে আছেন মাহবুব কামাল এবং এম আব্দুল্লাহ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার কথা বলতে চাই ভোটার তালিকা হালনাগাদ নিয়ে। নতুন ভোটার যুক্ত হচ্ছেন প্রায় 50 লাখ, তো অনলাইনে ভোটার হওয়ার সুযোগও থাকছে। মাহবুব কামাল, নতুন অনেকে ভোটার হবেন, অনেকে প্রথমবারের মতো ভোট দিবেন। এর আগে অতীতে ভোটার তালিকা নিয়ে অনেক রকমের অভিযোগ আমরা শুনেছি, তো আপনার কাছে কি মনে হয় এবারে ভোটার তালিকা কেমন হবে? আচ্ছা, একটু 2 মিনিট বলুন, 10 সেকেন্ড। সেটা হচ্ছে ওই যে আব্দুল্লাহ ভাই শেষের কথাগুলো যে বললেন না, নির্বাচনী সংস্কার, এটাই কিন্তু আমি বারবার বলে আসতেছি যে সংস্কারটা করতে হবে। নির্বাচন কমিশন, নির্বাচন পদ্ধতির যে সমস্ত হার্ডলগুলো আছে, এইগুলো আছে, সেগুলো দূর করতে হবে। নাথিং মোর নাথিং লেস, অন্যগুলো দরকার নাই। এইটা করলে বাকিরা, ওই পার্লামেন্ট বাকিগুলো করবে। আপনাদের এত দায় নেওয়ার দরকার নাই। খামাখা কেন দায় নিতে চাচ্ছেন? লেট পাবলিক রিপ্রেজেন্টেটিভ ডিসাইড অ্যাবাউট ইট। শুধু নির্বাচনটা যাতে ফেয়ার হয়, ওই সংস্কারগুলি করেন। আচ্ছা, এখন আপনি বলতেছেন ভোটার না, দেখেন এই ভোটার তালিকা, এইটা একটা সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট না, খুব বেশি গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, মানে ধরেন যে 2, 4, 5, 10 লাখ ভোটার এদিক সেদিক হইলো, এইটা খুব বেশি প্রভাব পড়ে। ভোট ভালো নির্বাচনের ক্ষেত্রে প্রধান বাধা তো অন্যগুলোই, মানে বাকি অন্যগুলো হচ্ছে প্রধান বাধা। তারপরও ভোটার তালিকাটাকে, মানে আমি ভোট দিতে যাব, আমি যদি গিয়ে দেখি আমার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, এই জিনিসটা এটা তো, হ্যাঁ, এটা তো ভোটার তালিকার ব্যাপার না। এটা তো হচ্ছে যে আপনি ফর্ম ভোট অনেক সময় নামও থাকে না। হ্যাঁ, না, সেটা তো নিখুঁত করতে হবে। এখন কথা হচ্ছে, এখন যেটা আছে, এখন প্রস্তাব করা হচ্ছে নাকি 17 বছর, মানে ভোটার এখনো হয় নাই, প্রস্তাবিত আছে। আল্লাহর রাস্তায় ভাই এটা করেন না। হ্যাঁ, যদি উদাহরণ দেখান যে কি নর্থ কোরিয়ার তো 16 বছরের ভোট দেন। নর্থ কোরিয়া 16 বছর, 10 বছর থাকলেও কোনো ইট লিটল ম্যাটার্স। কিংবা ল্যাটিন আমেরিকায় 16 বছর, দেখেন ওইসব দেশে হয় কি আপনার ম্যাচুরিটিটা বেশি থাকে। দেখেন ল্যাটিন আমেরিকার দেশগুলির ছাত্রছাত্রীরা 3 থেকে 5টা ভাষা শেখে। আমরা মাতৃভাষাটা ঠিক মতো শিখতে পারি না। তার মানে ওদের ম্যাচুরিটি বেশি, তো ওদের 16 বছর তো অসুবিধা নাই। তো ওইটা যদি আমরা এখানে করতে চাই, ল্যাটিন আমেরিকা 16 বছর, আমরা কেন 16 বছর না? বা নর্থ কোরিয়া 17 বছর, আমরা কেন 17 বছর? এটা হবে না। এখানে 17 বছর করলে এটা হিউজ পরিমাণে ভোটার বাড়বে, এবং সেইটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর ভোটার বেশি হবে। কারণ ওই গোষ্ঠীটা হয় কি, মানে স্কুল জীবন থেকেই ছাত্রছাত্রীদের মোটিভেট করে, অন্যরা করে না। তো ওই মোটিভেটেড ছাত্রছাত্রীরা, আমি নামও বলতেছি না, মোটিভেটেড ছাত্রছাত্রীরা ভোটার হয়ে যাবে, ওই দলটার সুবিধা হবে। সো এইটা করেন না। এখন ভোটার তালিকা আপনাকে আপডেট করতে হবে, এবং এটা খুব মানে সিরিয়াসলি করতে হবে। এবং ওই যে মানে আমরা তো দেখছি আর কি, অতীতে নানাভাবে দেখছি যে মানে কোনো বিশেষ দল তাদের ভোটার সংখ্যা নানাভাবে বাড়াইছে, ইত্যাদি করছে। এখন যারা মারা গেছেন তাদেরকে বাদ দিয়ে, প্রায় 15 লাখের মতো মারা গেছে, ওগুলো বাদ দিয়ে, মানে মৃত ব্যক্তি যেন ভোটার হিসেবে না থাকতে পারে, আবার জীবিত ব্যক্তি 18+ তারা যাতে বাদ না যায়। হ্যাঁ, এই জিনিসটা এনশিওর করতে হবে, এবং এইটা মানে নিখুঁতভাবে করতে হবে আর কি। এবং এটা 111 যেটা করছিল, 111 এর সরকার যেটা করছিল, এই যে ওরা কিন্তু খুব অনেস্টলি কাজটা করার চেষ্টা করছে এবং সাকসেসফুল হয়েছে। ধন্যবাদ মাহবুব। এম আব্দুল্লাহ, আপনার কাছ থেকে শুনি।
এই ভোটার তালিকার এই যে নতুন আপডেটটা, এটাও তো একটা নির্বাচনের পথে একটা অগ্রগতি। নির্বাচন ভোটার সব নির্বাচনের আগেই ভোটার তালিকাটা আপডেট করা হয়। আর এর ছাড়াও বলা হয়েছে যে অনলাইনে আপডেট, আরও চাইলে অনলাইনে ভোটার হতে পারবে। নিশ্চয়ই একটা টাইম ফ্রেম থাকবে যে কবে নাগাদ অনলাইনে হতে পারবে, সেটাও হয়তো। জি জি, হ্যাঁ। তো 50 লাখ ভোটার যে বাড়লো, এটা একটা মানে আমি মনে করি যে একটা সিগনিফিকেন্স, যে এর আগে মানে আমাদের ভোটার তালিকাটা আপডেট হয়েছে মূলত বিগত 2024-23-এর শেষের দিকে হয়েছে, 24-এর শুরুতে 7 জানুয়ারির নির্বাচনের আগে 3 মাস 4 মাস আগে এই আপডেটটা হয়েছে। তার মানে হচ্ছে যে 1 বছরের কিছু সময় পরে আবার আপডেটটা হলো। তো এখন আগের আপডেট যেভাবে হয়েছে, এবারে যে একটা ভিন্ন পরিবেশে যে আপডেটটা হওয়া, এটার মধ্যে একটু পার্থক্য আছে। একটু বেশি হওয়ার একটি কারণ থাকতে পারে, কারণ গত 15-16 বছর বা 18 বছর ধরে যারা নির্বাচন ভোট দিতে না পারায় অনেকের মধ্যে ভোটার হওয়ার আগ্রহই তারা হারিয়ে ফেলেছিল। এই কারণে এবার ভোটার হওয়ার আগ্রহটা বেড়ে থাকতে পারে। এই জন্য একটা ভোটার সংখ্যাটা তুলনামূলকভাবে হয়তো 10-15 লাখ, আমার কাছে মনে হয়, যে আমি একজ্যাক্ট ডাটাটা আমি জানি না, হয়তো এরকম বেশি, হ্যাঁ 50 লাখ হয়েছে। তো সেটা সাধারণত আমার যতটুকু মনে পড়ছে 30-40 লাখ বা 35 লাখ এরকম করে মানে বাড়ছিল। তো সেই জায়গাটাতে এবার একটু বেশি বাড়া, এটা একটা কারণ থাকতে পারে যে যারা এতদিন ভোটার হওয়ার ব্যাপারে আগ্রহ ছিল না, তাদের এবার হয়তো আগ্রহী হয়ে উঠেছে। এটা একটা ভালো দিক। এবং ভোটার তালিকাটা যাতে, অতীতে আমরা দেখেছি যে মৃত ভোটারদের নাম তালিকায় থাকার কারণে কবর থেকে এসেও ভোট দিয়েছে, এরকম আছে। মানে ঢালাওভাবে ভোট কাস্টিং করতে গিয়ে অনেক মৃত লোকের ভোট কাস্টিং হওয়ার ঘটনা ঘটেছে। 97%, 98% পর্যন্ত কোনো জায়গায়। না, এবারে নির্ভুল ভোটার তালিকায় আমাদের প্রত্যাশা, এবং সেটা আমি মনে করি যে ভোটার তালিকার পথে বর্তমান নির্বাচন কমিশনকে আমি দক্ষতার পরিচয় দিবে বলে আশা করতে চাই। ধন্যবাদ মাহবুব কামাল, আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এই ছিল RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।